নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 20শে অক্টোবর সোমবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নিন এক নজরে। আজকের হেডলাইনগুলি। তুই তাকারির পর এবার বাপ বাপান্ত। সুকান্ত শ্রীরামপুর থেকে ফিরে যেতেই কল্যাণের নতুন চ্যালেঞ্জ। অর্থাভাবে জেলেই পৌঁছতে হচ্ছে দরিদ্র বন্দীদের। কারাগারে ভিড় দেখে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, এগিয়ে আসতে হবে সরকারকেই। তীব্র বিষ, রান্নার এই তেল ব্যবহারেই বছরে 20 লক্ষ মানুষের মৃত্যু হতে পারে ক্যান্সার, নপুংসকতাও। তুমি বিজেপিতেই থাকবে, মনোনয়ন দিতে গিয়ে বাবার ফোন পেয়ে রণে ভঙ্গ ছেলে। বিধানসভা নির্বাচনের আগে অর্জুন আচ্ছেলাল সাক্ষাৎ, নয়া সমীকরণের ইঙ্গিত কোন নগরে। আই লাভ মোহাম্মদকে ঘিরে যোগী রাজ্যে কড়া অ্যাকশন, সেই স্লোগানই এবার খাস কলকাতায়। শুরু হলো বিতর্ক। কারো চুলকোচ্ছে গলা, কারো ফুলে গিয়েছে মুখ, গারোর ডাল খেয়ে ভয়ঙ্কর অবস্থা। বন্ধ ঘরে সেটিং, কাঁড়ি কাঁড়ি টাকার ভাগ বাটোয়ারায় ব্যস্ত দাপুটের টিএমসি নেতা, ভাইরাল ভিডিও। আজ ভূত চতুর্দশী, শাস্ত্রমতে বাড়ির কোন কোন স্থানে প্রদীপ জ্বালাবেন জেনে নিন। শুভেন্দুর ভাষণ চলাকালীনই চমক, আচমকা আম জনতার হুঙ্কারে কেঁপে উঠল সভা মঞ্চ। ভারতের প্রতিবেশী দুনিয়ার একমাত্র এই দেশের সঙ্গেই রয়েছে 14টি রাষ্ট্রের সীমান্ত। অনুপ্রবেশকারীদের জন্য লাল কার্পেট পাতা, মমতার সরকার ফেলে দেওয়ার ডাক দিলেন অমিত শাহ। কাল থেকে টানা ছুটি স্কুল, সরকারি অফিস। নবান্নের বিরাট ঘোষণা, কবে খুলবে। এসআইআরের ভয়ে ধর্ম পালনে বাধা দানে প্রাণঘাতী হামলার চেষ্টা, বিক্ষোভে না দমে বড় হুঁশিয়ারি শুভেন্দুর। উন্নত প্রযুক্তি দামেও কম, কোন কোন কারণে রাফালের চেয়েও কয়েক গুণ বেশি কার্যকরী তেজস। গঙ্গারামপুর স্টেডিয়ামে হবে 2026 নির্বাচনের প্রস্তুতিমূলক বিজেপির সভা। কুমিরের সঙ্গে রুদ্ধশ্বাস 1 ঘন্টার লড়াই, অবশেষে হার মানল কুমির, প্রাণে বাঁচলেন গৃহবধূ। হাট বন্ধ করে অপারেশন, মা ও গর্ভস্থ সন্তানকে বাঁচিয়ে বিরাট নজির গড়ল এসএসকেএম। এটো ফয়েল ধুয়েই ফের যাত্রীদের খাবার পরিবেশন, সামনে এলো দূরপাল্লা ট্রেনের আসল ছবি। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। ভোট যে এসে গিয়েছে তা বোঝাই যাচ্ছে, কারণ নেতাদের শুরু হয়ে গিয়েছে কুকথার ঝর্ণা। আক্রমণ পাল্টা আক্রমণ। শনিবার দুপুরে সুকান্ত শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে যখন বলেছেন, কল্যাণদা যদি খেলতে ডাকে তাহলে আমি কর্মীদের বলে দিচ্ছি ভালো করে খেলুন। সন্ধে তখন হাওড়ায় দাঁড়িয়ে কল্যাণ আবার তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাপ তুলে কথা বলছেন। এর আগে সুকান্তকে তুই তাকারি করে কথা বলেছিলেন, এবার সরাসরি বাপ বাপান্ত। সেখান থেকে ফের একবার সুকান্তকে হুমকি দিয়ে কল্যাণ বললেন, সুকান্ত কিছু না বলে দুপুর 1টার সময় খুঁজতে গিয়েছে, কোথায় কল্যাণ, কোথায়, আমি এখানে, আয় সুকান্ত আয়। লাগাম ছাড়া পাল্টা আক্রমণ করেছেন তিনি। আজ দুপুরে সুকান্ত বলেছিলেন, আমাদের খেলতে ডাকলে আমরা খেলবো, চ্যালেঞ্জ আমি আগেই গ্রহণ করেছি, আমি তো শ্রীরামপুরেই দাঁড়িয়ে আছি। যে চ্যালেঞ্জ করেছিল সে ছু কিতকিত করতে করতে ফুঁস হয়ে গিয়েছে। পাল্টা কল্যাণ বলেন, আসুক ওরা, সিআইএসএফকে ছেড়ে আয়, বল কোন দিন কবে আসবে, কোন দিন কোথায় দাঁড়াবি। তোর বাবা নরেন্দ্র মোদী, তোর কাকা অমিত শাহ এসেছিলেন, আমার ক্ষমতা দেখিয়ে দিয়েছি। বিতর্ক শুরু কোথা থেকে? এসআইআর ইস্যু নিয়ে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন লন্ডভন্ড করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। প্রতিক্রিয়া স্বরূপ সুকান্ত মজুমদার সাবিনাকে বাংলাদেশে পাঠানোর কথা বলেন, আর তারপরেই এই প্রত্যুত্তর। দরিদ্র বিচারাধীন বন্দীদের স্বার্থে এবার বড় সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যদি কোনো দরিদ্র ব্যক্তিকে অপরাধের জন্য গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় এবং তিনি বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে থাকার পরেও নিজের জামিনের জন্য তার কাছে পর্যাপ্ত টাকা পয়সা না থাকে, তাহলে সেক্ষেত্রে সরকার তাকে সাহায্য করবে। নয়া এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বিচারপতি এম সুন্দরেশ এবং এস.সি. শর্মার বেঞ্চ প্রণয়ন করেছে। বিচারপতি সুন্দরেশ এবং শর্মার বেঞ্চ
অ্যামিকাস কিউরি এবং সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা ও অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটির পরামর্শ অন্তর্ভুক্ত করে নতুন এসওপি তৈরি করেছেন। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করে যখন শীর্ষ আদালতের নজরে আসে দেশের হাজার হাজার বন্দী জামিন পাওয়ার পরেও পর্যাপ্ত অর্থাভাব, জামিনদারদের অভাবে কারাগারেই দিন কাটাচ্ছেন, তখনই এই ঘটনা নজরে আসে। বেঞ্চ জানিয়েছে, জেলা আইন পরিষদের কর্তৃপক্ষ ওই বন্দির কারাগার মুক্তির জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত জামিনদার পরিমাণ পূরণ করতে পারে। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, যদি অভিযুক্তদের কাছে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত টাকা না থাকে তাহলে জেলা পর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির তারিখ থেকে 5 দিনের মধ্যে ডিএলএস এর সুপারিশ অনুসারে জামিনের জন্য তহবিল মুক্তির নির্দেশ দেবে। রান্নার কাজে তেল অনিবার্য। তেল ছাড়া সবজি বা অন্যান্য পদ তৈরির কথা ভাবাই যায় না। তবে ব্যবহৃত তেল যদি বিষাক্ত হয় তবে তা ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। সম্প্রতি একটি তেল সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে যা হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেরল আয়ুর্বেদিক ইউনিভার্সিটি অফ রিসার্চ সেন্টার গবেষণা অনুযায়ী শুধুমাত্র রিফাইন তেল ব্যবহারের ফলেই প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। এই তেল ব্যবহারকারীরা ডিএনএর ক্ষতি, আরএনএর বিনাশ, হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, মস্তিষ্কের ক্ষতি সহ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে পারেন। বীজ থেকে তেল বার করার পর সেটির স্বাদ, গন্ধ, রং দূর করার জন্য এটিকে রিফাইন করা হয়। এই শোধন প্রক্রিয়ায় জল, লবণ, কস্টিক সোডা, সালফার, পটাশিয়াম অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকারক অ্যাসিড যুক্ত করা হয়। এর ফলে তেল থেকে দূষিত পদার্থ দূর হয় যা দেখতে আলকাতরার মতো এবং টায়ার তৈরির কাজে ব্যবহৃত হয়। এই বিপজ্জনক অ্যাসিডগুলির কারণেই রিফাইন তেল বিষাক্ত হয়ে ওঠে। বিহারের ভাগলপুর থেকে বিজেপির টিকিট না পেয়ে একাই লড়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিৎ শাশ্বত চৌবে। কিন্তু এক ফোনেই বদলে গেল সবকিছু। জেলা শাসকের দপ্তরে পৌঁছেও জমা দেওয়া হলো না মনোনয়নপত্র। তিনি বাড়ি ফিরলেন। এমনকি এমনও ঘটনা ঘটেছে বিহারের ভাগলপুরে। প্রাক্তন মন্ত্রী অশ্বিনী চৌবের ছেলে অরিজিতের আশা ছিল বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে ভাগলপুর থেকে তাকে প্রার্থী করবে বিজেপি। এই আসনে 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত জিতেছেন তার বাবা। দক্ষিণ পূর্ব বিহারের এই আসনে গত 3 বছর ধরে জিতছেন কংগ্রেসের অজিত শর্মা। সেই মতো সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে পৌঁছে যান তিনি, কিন্তু নাটকীয়ভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক আগেই বাবার ফোন, আর তারপরেই সমস্ত কিছু প্রত্যাহার। সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে, তার আগেই দল বলের আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। এবার তার নজরে কানাইপুরের প্রাক্তন পঞ্চায়েত সমিতি, উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি আচ্ছেলাল যাদব। আচ্ছেলাল যাদবের সঙ্গে দেখা করলেন অর্জুন সিং। এরপরেই 26-এর নির্বাচনের জল্পনা উস্কে দিয়ে দলবদলের আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দিলীপ যাদবের দাদা আচ্ছেলাল যাদব লোকসভা ভোটের আগেও তার সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয়েছিল, যদিও তিনি সেই সময় বিজেপিতে যাননি। অনেকদিন ধরেই সক্রিয় রাজনীতিতে, বিশেষ করে তৃণমূল থেকে দূরে রয়েছেন তিনি। এবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে অর্জুন সিং এর সঙ্গে তার সাক্ষাতের রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে জল্পনা। শুক্রবার শ্রীরামপুরে সুকান্ত মজুমদারের সঙ্গে বিজেপির কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন অর্জুন সিং। সেখান থেকে ফেরার সময় কানাইপুরের প্রাক্তন প্রধান এবং তৃণমূল নেতা আচ্ছেলাল যাদবের অফিসে যান এবং সেইখানেই বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথাবার্তাও হয়। তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইনের প্রসঙ্গে বলেছেন, কেন গেছে, কি বৃত্তান্ত, সেটা আচ্ছেলাল যাদবই বলতে পারবেন। সাম্প্রতিক সময় রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আই লাভ মোহাম্মদ স্লোগানটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কলকাতার বড় বাজার এবং মোহাম্মদ আলী পার্ক সংলগ্ন এলাকায় এহেন ব্যানার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিজেপির মুরলীধর স্ট্রিটে থাকা দলীয় কার্যালয় 2 কিলোমিটারের মধ্যে থাকা এই ব্যানারই এখন আলোচনার বিষয়বস্তু। এ প্রসঙ্গে জানিয়ে রাখা প্রয়োজন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে হযরত মোহাম্মদের জন্মদিনে কানপুর থেকে শুরু করে মিরাট সহ উত্তরপ্রদেশের বিভিন্ন বড় শহরে আই লাভ মোহাম্মদের আলোকোজ্জ্বল ব্যানার চোখে পড়ে। এমতাবস্থায় বিষয়টির পরিপ্রেক্ষিতে হিন্দু গোষ্ঠীদের আপত্তির কারণে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ এবং উত্তেজনার আবহ তৈরি হয়। দীপাবলির সপ্তাহে 4 দিন বন্ধ থাকবে শেয়ার বাজার। কবে হবে মুহূর্ত ট্রেডিং, জানুন দিনক্ষণ। কারো গলা ব্যথা, কারো রয়েছে চুলকানি, কারো মুখ ফুলে গিয়েছে, রীতিমতো কাতরাচ্ছেন মানুষজন। কারণ বানারহাট ব্লকের পূর্ব গয়ারকাটা ও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় গারোর ডাল খেয়ে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। শনিবার বাজার থেকে কচু ও ভারালি মাছ কেনা হয়েছিল, যা বিভিন্ন ধরনের সবজির সঙ্গে মিশিয়ে গারোর ডাল তৈরি করা হয়। সেই সময় সেই ডাল তৈরি হয় অনেকের বাড়িতেই। সেই ডাল খেয়েই এই ধরনের অসুস্থতা।
অসুস্থদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভূত চতুর্দশী। সন্ধেবেলায় প্রতিটি বাড়িতে জ্বলে 14 প্রদীপ। শাস্ত্র ও হিন্দু বিশ্বাস অনুযায়ী 14টি প্রদীপ মূলত 14 পুরুষকে পথ দেখানো এবং অশুভ শক্তির বিনাশের জন্য জ্বালানো হয়ে থাকে। প্রতিটি গৃহস্থ বাড়িতেই তুলসী গাছে জ্বালানো উচিত 14 প্রদীপের একটি প্রদীপ। মা লক্ষ্মী ঘরের মূল প্রবেশপথ দিয়ে গৃহে প্রবেশ করেন, তাই বাড়ির মূল দরজার পাশে অবশ্যই 2টো প্রদীপ রাখা উচিত এদিন। জলের কল বা জলের পাত্রের কাছে প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত। রান্নাঘর অন্নপূর্ণার স্থান, তাই রান্নাঘরে যদি মাটির উনুনে রান্না করে থাকেন তাহলে তার পাশে একটি প্রদীপ অবশ্যই এদিন জ্বালিয়েছেন। ঘরে দক্ষিণ দিক হলো যমরাজের দিক, এদিন মৃত্যুর দিক, তাই ভূত চতুর্দশীর রাতে যদি এখানে প্রদীপ দেন তাহলে অকাল মৃত্যু আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না। ধন সম্পদ ভাণ্ডার যেখানে রয়েছে সেখানে প্রদীপ দিতে হয়। বাকি যে কটি প্রদীপ থাকে তা ঘরের 4 কোণে দিতে হয়। উঠোনের চতুর্কোণেও দিতে পারেন প্রদীপ। ঘর বা উঠোনের কোনো অংশ যেন এদিন অন্ধকার না থাকে লক্ষ্য রাখবেন। বিশ্ব একটি অসাধারণ দেশ, যার সীমানা রয়েছে 14টি দেশের সঙ্গে। এদেশের আয়তন বৃহৎ, ফলে বহু যুগ ধরেই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এর গুরুত্ব রয়েছে। 14টি দেশের সীমান্তবর্তী একমাত্র দেশের নাম কি? এর সীমানা পাহাড়, মরুভূমি, বন, নদী জুড়ে হাজার হাজার কিলোমিটার বিস্তৃত। চীন, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, উত্তর কোরিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, মঙ্গোলিয়ার সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিয়েছে এই দেশ। কোন কোন দেশের সঙ্গে এই দেশের স্থল সীমান্ত রয়েছে? বহু দেশের সঙ্গে চীনের বিস্তৃত সীমান্তের কারণে এটি সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যের একটি সমৃদ্ধ মিশ্রণে পরিণত হয়েছে। চীনের সীমান্ত কত দীর্ঘ এবং তার কোনো ভূখণ্ড জুড়ে বিস্তৃত? চীনের সীমানা গভীর মরুভূমি এবং হিমালয় থেকে শুরু করে বৃহৎ নদী, উপত্যকা এবং বিস্তীর্ণ এলাকা পর্যন্ত ছড়িয়ে রয়েছে। 14টি দেশের মধ্যে সীমান্ত ভাগাভাগি করে নেওয়া বেশ কিছু সমস্যার সৃষ্টি করেছে। চীন নিরাপত্তা বজায় রাখে, সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং হাজার হাজার কিলোমিটার দূরত্ব বেজিং পর্যবেক্ষণ করতে পারে। 14টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা সহজ নয়। কূটনীতির মাধ্যমে বাণিজ্য এবং আলোচনার উপর ভিত্তি করে একটি অর্থনীতি চীন বিশ্বের জনসংখ্যার একটি বৃহৎ অংশকে প্রভাবিতও করে। অনুপ্রবেশকারীদের জন্য লাল গালিচা পাতা রয়েছে। অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারকে ঠিক এভাবেই বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে এদিন তিনি বলেন সংবিধানের ঊর্ধ্বে তিনি নন। ভোট ব্যাংকের রাজনীতি নিয়েও এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। পাটনায় একটি সংবাদপত্রের আয়োজিত কনক্লেভে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আর সেখানেই তার এহেন মন্তব্য। কালীপুজোর উদ্বোধন গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আক্রমণ করা হলো তার কনভয়। শুভেন্দুর দাবি তৃণমূল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়েই এই প্রাণঘাতী হামলার চেষ্টা করেছে। পুলিশ কর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এরপর তিনি পাথর প্রতিমা এবং আমতলায় যান। মন্দিরবাজার এবং মথুরাপুরের শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয়। কারো হাতে দলীয় পতাকা ছিল না, তবে তৃণমূল নেতা রেখা গাজী দাবি করেছেন কেন্দ্রীয় বঞ্চনা আর শুভেন্দুর নানাবিধ মন্তব্যের কারণেই মানুষ ক্ষিপ্ত। শুভেন্দু রায়দিঘিতে বলেন, আমি যাতে না আসতে পারি রাস্তাতে 2 জায়গায় প্রাণঘাতী হামলার চেষ্টা হচ্ছে। মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতিতে সনাতন ধর্মকে রক্ষা করার চেষ্টা চালানো ভাইদের পাশে দাঁড়াতে সমস্ত বাধা অতিক্রম করে আমি এখানে এসে পৌঁছেছি। পাথর প্রতিমায় কালীপুজোর উদ্বোধন করে শুভেন্দু বলেন সনাতন ধর্মকে রক্ষা করতেই হবে। এরপর তিনি আমতলায় যান। ভাইপোর এলাকা নয়, আমাদের সনাতনীদের এলাকা আমতলা, মন্তব্য করেন তিনি। সাধ্যের বাইরে গিয়ে খরচ নয়, সামান্য খরচ হলেও আকাশে কর্তৃত্ব রক্ষা। আকাশে প্রহরাই লক্ষ্য আজকের এই নতুন ভারতের, আর সেই কারণেই দেশ হ্যাল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তেজস যুদ্ধ বিমানের একটি ভরসা রাখছে। কিন্তু সেটা ঠিক কিভাবে? রাফাল ভারতে তাদের বিমানের খোল তৈরি করার জন্য পদক্ষেপ করলেও সেই বিমানের দাম খুব একটা কম হবে না। অঙ্কের বিচারে দেখলে তৈরি একটি রাফালের দাম হবে $210 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 1800 কোটি টাকা। অন্যদিকে একটি তেজস মার্ক 2 বিমানের দাম $70 থেকে $80 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় 600 থেকে 700 কোটি টাকা। অর্থাৎ একটি রাফায়েল কেনার জায়গায় অন্তত 3টি তেজস যুদ্ধ বিমান আনা যাবে। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন, দামে কম হলেই কি সেই বিমান নিতে হবে? তাহলে অন্য কোনো বিমান এমন কম দামে কিনতে পারে ভারত? এই প্রযুক্তি ফরাসি রাফালের তুলনায় অন্তত 7 বছর এগিয়ে রয়েছে। অর্থাৎ এই প্রযুক্তিগত উন্নতি করলে রাফালের অন্তত 7 বছর লাগবে। আর যে বাজেট প্রতিরক্ষা মন্ত্রক রাফালের জন্য বরাদ্দ করতে পারে বলে খবর, সেই বাজেটে রাফেলের 6টি স্কোয়াড্রনের বদলে তেজসের 13-14টি স্কোয়াড্রন হয়ে যাবে।
আবারও নজির গড়ল সুপার স্পেশালিটি হাসপাতালে। অন্তঃসত্ত্বা মহিলার হার্টের সফল অস্ত্রোপচার করল এসএসকেএম। মহিলার গর্ভে ছিল 5 মাসের ভ্রূণ। সেই অবস্থায় প্রসূতির হার্ট বন্ধ করে অস্ত্রোপচারের নজির এসএসকেএম এর ডিপার্টমেন্টের। মায়েরও প্রাণের ঝুঁকি ছিল বিস্তর। প্রসূতি চিকিৎসায় সিসিটিভি অ্যানেস্থেসিয়া এবং স্ত্রী রোগের চিকিৎসকদের নিয়ে গঠিত হয় মেডিকেল বোর্ড। তার স্বামী নিতাই বর্মন পেশায় টোটো চালক। গত সেপ্টেম্বরে তার শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয়। সেই সময় ইকো পরীক্ষা করে ধরা পড়ে র্যাপচার্ড সাইনাপস অফ ভালসাভলা রোগে তিনি আক্রান্ত। রোগীকে তৎক্ষণাৎ কলকাতায় এনে এসএসকেএম কার্ডিওলজি বিভাগে দেখানো হয়। মহাধমনী থেকে রক্ত হৃৎপিণ্ডের ডান দিকের প্রকোষ্ঠে চলে আসে এই রোগে। এর ফলে রোগীর তীব্র শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা হয়। জবাও আক্রান্ত হয়েছিলেন এই একই রোগে। কার্ডিওলজি বিভাগ প্রথমে এই যন্ত্র বসিয়ে রক্ত যাতে ডান দিকের প্রকোষ্ঠে প্রবাহিত না হয় তা আটকানোর চেষ্টা করা হয়। কিছুদিনের মধ্যে যন্ত্রের পাশে ফুটো তৈরি হলে রোগীর স্বাভাবিক অবস্থার অবনতি হয়। গর্ভস্থ সন্তানের মৃত্যুর পাশাপাশি মায়ের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, সেপসিস ধরা পড়ার ঘটনা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল সেবার। তবে এবার জবাবে তার স্বামী নিতাই বর্মন বলেন, চিকিৎসকেরা অনেক ভালো। এখানে আসার পরেই ভর্তি হন, তারপরেই ভালো চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠে। আগামী 25শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প কর্মী সভা করবে জেলা বিজেপি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়, তপনের বিধায়ক বুধ রায় টুডু, জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সহ একাধিক নেতৃত্ব। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।